ক্ষমতায় যারাই আসুক তাদের হাসিনার গুম খুনের বিচার করতে হবে বললেন তারেক রহমান। সংস্কারের বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক 28 মার্চ জানালেন প্রেস সচিব। রাষ্ট্রীয় সংস্কারে থাকবে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। বিদেশি যারা আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছে। আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, রায় দ্রুত কার্যকর চায় পরিবার। আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। 7 কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অধ্যক্ষদের একজন হবেন প্রশাসক। কার্যক্রম শুরু 2031 সালের পর। এবং ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানী বিপণী বিতানগুলো। জুতা, গহনা, প্রসাধনীর দোকানে নারীদের ভিড়। সুতির পোশাকের কদর। সংবাদটাতে দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। দেশ পরিচালনার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক, জনগণের উপর চালানো নির্যাতন ও হত্যার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় আবার অন্যায় সংগঠিত হওয়ার সুযোগ থাকবে বলেও হুঁশিয়ার করেন তিনি। কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ সে রায় দেবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। রবিবার রাজধানীর একটি হোটেলে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের শিকার ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। যারা অপরাধী, সে অপরাধীকে বাংলাদেশের প্রতিটি কানাই কানাই যেন খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখে যেন আনা হয়। ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও গণ অভ্যুত্থানে যারা জনগণের উপর অন্যায় করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ আমরা যদি আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। বিগত দিনে জনগণ যে প্রত্যাশা নিয়ে লড়াই সংগ্রাম করেছে, সুযোগ পেলে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি। জনগণের যে প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফের মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিস্টরা। অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 4 দিনের সফরে 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরাম ফর এশিয়া কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর ডেপুটি প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের 127 উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের প্রতিবেদন।
ফোরাম ফর এশীয় কনফারেন্সে অংশ নিতে 4 দিনের সফরে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে রোববার তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সফরে 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বসবেন তিনি। এছাড়া পিকিং ইউনিভার্সিটিতে সম্মাননা গ্রহণের পাশাপাশি বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার পুরোটা দেশীয় অংশীজনদের নিয়ে হবে। এতে হস্তক্ষেপ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকবে। পুরো প্রসেসটাই তো আপনারা দেখছেন এটা একটা হোম গ্রোন। তবে বিদেশি যারা যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছে। নির্ধারিত 2026 সালে এলডিসি উত্তরণের কথাও জানান প্রেস সচিব। সিপিডির আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, এলডিসি উত্তরণের পর অর্থনীতি আরও ভালো হবে। সিপিডি বলেছে, আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে জানান ডেপুটি প্রেস সচিব। 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। দণ্ডিতরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। দ্রুত সব বিচারিক প্রক্রিয়া শেষে সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2019 সালের 6 অক্টোবর 2011 নম্বর রুমে বড় ভাইয়েরা তোকে ডাকে এই বলে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে ডেকে নিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়। সারা রাত নির্যাতন করে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাস। 3 দিনের মধ্যে গ্রেফতার করা হয় 22 জনকে। এরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। পরবর্তীতে 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর গত বছরের 28 নভেম্বর রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে নতুন করে শুনানি শুরু হয়। রবিবার বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত মনে করে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বহাল রাখা হয় 5 জনের যাবজ্জীবন সাজাও। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে মেধাবী ছাত্র সমাজ একটি নতুন জীবন পেয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চান আবরারের বাবা। আর আবরারের ভাই জানালেন কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার হতাশার কথা। এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি কবে এদের রায় কার্যকর হবে। আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষ। আপিল করার ঘোষণা দেন আইনজীবীরা। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক, এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এবছর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার মহান স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সভা শেষে কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে আগেই বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সড়কে যানজট এড়াতে শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেবে তৈরি পোশাক খাতের সংগঠনগুলো। স্বাধীনতা দিবস এবং ঈদ ঘিরে যে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে সচিব বলেন, ঝুঁকি সবসময় থাকে, তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধ সহ জননিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নরমালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছেন একটা ওয়ার ফুটিং এ আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে, ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, উই ডু নট সি এনি থ্রেটস। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসিকে সার্বিক সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে চায় তারা। সকালে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত এবং সিএসি। জানান নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বাজেট চেয়েছি সরকারের কাছে, সেটা জানিয়েছি, তবে ওনারা আমাদেরকে সাহায্য করতে চান। ইউএনডিপি অলরেডি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে আমাদের এখানে, একটা টিম পাঠিয়েছিল ইউএনডিপি, আমাদের কি কি প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল। ওরা একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি, ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএসের সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইইউ পর্যবেক্ষণ এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী বলে জানান সিএসি। ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কিভাবে করা যেতে পারে, ওনারা সাহায্যটা আমরা চেয়েছি। আর মাইকেল মিলার জানান, আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. এর আগে গেল মঙ্গলবার ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে 12 কোটি টাকা মানি লন্ডারিং এর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাবেক গভর্নর এস.কে. সুর, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। এছাড়াও শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফজলাদিতের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বেশ কয়েকটি দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। কুষ্টিয়া 2 আসনের এমপি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12 কোটি টাকা মানি লন্ডারিং এর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4 কোটি 84 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা,
এবং তার 4টি ব্যাংক হিসাবে 11,88,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এস.কে. সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর 8 কোটি টাকার অবৈধ সম্পদ ও 2 কোটি টাকার মানি লন্ডারিং এর মামলা হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 1300 কোটি টাকার ঠিকাদারি কাজে 15% ঘুষ গ্রহণের অভিযোগে গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সংস্থাটির অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম দ্রুত গতিতে চলছে বলেও এ সময় জানান দুদক মহাপরিচালক। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। সেই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আব্দুল্লাহ আল মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, তাই তাকে সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলার তদন্ত চলমান আছে জানিয়ে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা জানান তিনি। এদিকে সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে 7 কলেজ প্রসঙ্গে কথা জানান তিনি। বলেন, কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজন হবেন প্রশাসক আর তার প্রতিষ্ঠানই হবে 7 কলেজের হেডকোয়ার্টার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। ক্ষমতার পালাবদলের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে 7 সরকারি কলেজকে অধিভুক্তি থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ করার কথা জানানো হয় গত 27 জানুয়ারি। সে সময় ইউজিসির পক্ষ থেকে 7 কলেজের নাম জুলাই 36 বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব করা হয়। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে 7 কলেজ প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। বলেন, 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজন হবেন প্রশাসক আর তার প্রতিষ্ঠানই হবে 7 কলেজের হেডকোয়ার্টার, জানান ডেপুটি প্রেস সচিব। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন। আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। তিনি আরও জানান, এই কলেজগুলোর সমন্বয়কদের নিয়ে 28টি টিম করা হয়েছে। এসব টিমের লিডারদের নিয়ে এই নাম দেয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। 7টা কলেজের যারা ছাত্রছাত্রী তাদের সমন্বয়ে 28টা টিম করা হয়েছে। এই প্রস্তাবিত যে ইউনিভার্সিটি, সেটার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনটা কী হবে সেটার একটা রূপরেখা তৈরি করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SM.A. ফয়েজ সহ অন্যদের এক সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্তের সিদ্ধান্ত হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঈদ মানেই উৎসব, আর এই উৎসবে নিজেকে রাঙিয়ে তুলতে বাড়তি উচ্ছ্বাস থাকে নারীদের মধ্যেই। শুধু পোশাকই নয়, সঙ্গে মানানসই কানের দুল, বাহারি গহনা, চুড়ি, ব্যাগ ও জুতোর সমন্বয়ে যেন ঈদের কেনাকাটার অন্যতম প্রধান অংশ। তাই ঈদ ঘিরে ফ্যাশন অনুষঙ্গের বাজারেও জমে উঠেছে বেচাকেনা। তন্দা তারুণ্যের রিপোর্ট। ঈদ মানেই নতুন পোশাক, তার সঙ্গে মানানসই সাজসজ্জা যেন নারীদের মধ্যে উৎসবের বাড়তি মাত্রা যোগায়।
বাহারি ডিজাইনের 3 পিস, শাড়ি কিংবা গাউন সবকিছুর সঙ্গেই দরকার ম্যাচিং গহনা, ব্যাগ, জুতা, চুড়ি ও অন্যান্য অনুষঙ্গ। তাই ঈদ ঘিরে নারীদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে পসরা সাজিয়েছেন দোকানিরাও। এবারের ঈদে চৈত্রের খরতাপে সুতি ও হালকা রঙের পোশাকের পাশাপাশি নজরকাড়া বাহারের পোশাকের দিকে ঝুঁকছেন নারীরা। বিক্রেতারা বলছেন পাকিস্তানি লোন, এমব্রয়ডারি করা স্টিচ ও আনস্টিচ 3 পিসের কদর বেশি। কেউ বা পছন্দের তালিকায় রাখছেন ভারী কাজের পোশাকগুলো। আমি চুজ করছি যে অনেক কমফোর্টেবল কিছু, যেটা মানে পরলে ওইভাবে গরমও লাগবে না। পাকিস্তানি কালেকশনগুলো বেটার। যারা স্টিচ পছন্দ করে তারা নিচ্ছে, আর পাকিস্তানি ড্রেসটা এবার একটু বেশি চলছে। কেবল পোশাকই নয়, সাজসজ্জার জন্য পোশাকের সঙ্গে মানানসই গহনা, প্রসাধনী, হ্যান্ডব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ কিনতেও ক্রেতাদের ভিড় দোকানগুলোতে। ক্রেতারা বলছেন ঈদে নিজেকে আরো আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে চান তারা। আমরা যখন একটা ড্রেস কিনি, আমরা তখন একটা ড্রেসের সাথে চুড়ি বা ম্যাচিং গলা, কানের দুল, গলার সেট এগুলো কিনতে চাই, কারণ আমাদের যেন আরো সুন্দর দেখা যায়। জুতো কেনার দিকেও বিশেষ নজর ক্রেতাদের। তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে স্টোন ও বেডেড ওয়ার্কের স্যান্ডেল, ওয়েজ হিল, বক্স হিল। ড্রেসের সাথে ম্যাচ করেই চাচ্ছি একটা স্যান্ডেল কিনতে। ঈদ কেনাকাটা মানে শুধু পোশাকই নয়, বরং স্টাইল আর স্বাচ্ছন্দ্যের মিশেলে এক অনন্য প্রস্তুতি, যে প্রস্তুতিতে মেতেছেন নারীরা। শুধু পোশাকই নয়, আনুষঙ্গিক অনেক কিছু তারা কেনাকাটা করছেন। রমজানের শেষ দিন পর্যন্ত এমন ব্যস্ততা থাকবে মার্কেটগুলোতে, তেমনটাই আশা করছেন বিক্রেতারা। তন্না তারণ্য, দেশ টিভি, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে অভিযোগ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন, আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা, সংস্কার করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার অতীতে কখনো হয়েছে? আগামী দিনেও কোন সংস্কার হবে না নির্বাচিত প্রতিনিধি ছাড়া।